আমাদের কৃষকরা যেহেতু রাখতে পারে নাই সেই জন্য তাদেরকে বাজারে ছেড়ে দিতে হয়েছে। বাজারে যেহেতু ছেড়ে দিতে হয়েছে সেই জন্য তারা খুব কম দামে ছেড়ে দিতে হয়েছে। কিন্তু আপনি যদি একটা অস্বাভাবিক কম দামে কিছু ছেড়ে দেন তাহলে তো পরের বছর কিন্তু আর ওইটার অতটুকু চাষ হবে না, কিন্তু এখনো কিচ্ছু দাঁড়ায়। হ্যাঁ, এবং এই যে এই হিসাবে আমি বলবো যে আমি অবশ্যই এই সরকারের মধ্যে কি দুর্নীতি কমেছে, মানে আমি সরকারের উপদেষ্টাদের লেভেলে বলছি না, সেটা আপনারা হয়তো ভালো জানেন, কিন্তু আমলাতন্ত্র লেভেলে তো দুর্নীতি কমেছে বলে আমি জানি না। প্রতিটা পশ্চিমা গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষ গরিব হয়েছে এবং ধনীরা আরো বড়লোক হয়েছে। আপনি মনে করেন না যে ইউকের গণতন্ত্র বা এই আমেরিকার গণতন্ত্র খুব নিখুঁত গণতন্ত্র, এটা কোনো গণতন্ত্রই না, এখানেও প্রচন্ড করাপশন আছে। রোজার সময় যেভাবে উনি পণ্য জিনিসগুলোকে স্থিতিশীল রেখেছেন সেই জন্য আমি অনেক উনার কৃতিত্ব, এটা উনার কৃতিত্ব বলে আমি মনে করছি এবং ইউনুস সরকারের কৃতিত্ব বলে মনে করছি। কিন্তু আজকে যেভাবে 1 লাফে 18 টাকা বাড়িয়ে দেওয়া হলো, আপনি কি জানেন যে কত এর আগে যখন বাড়ানো হয়েছে সেটা কবে বাড়ানো হয়েছে? সেটা বাড়ানো হয়েছে 24শে ডিসেম্বরে। 24শে ডিসেম্বরে এটা 175 টাকা করা হয়েছে। তখনও বাড়ানো হয়েছে বোধহয় কত টাকা আমি জানি না, 10-15 টাকা হয়তো বাড়ানো হয়েছে। তার মানে আপনি গত 4 মাসের মধ্যে আপনি কিন্তু 2 বার বাড়ালেন দাম। আমার কথাটা হচ্ছে এটা কি উনি কি আসলে এখানকার যারা সিন্ডিকেট আছে তাদের সাথে কি উনি এক ধরনের নেগোশিয়েট করে করছেন, নাকি আসলে উনি সিন্ডিকেটের পাওয়ার ভাঙার জন্য প্রিপেয়ার হচ্ছেন? উনি তো সিন্ডিকেটেরই লোক অ্যাকচুয়ালি, কারণ ওনারা তো মানে ব্যবসায়ী লোক। ওনারা কি ব্যবসায়ীর মনোপলিস্টিক পাওয়ার ভাঙার জন্য রেডি হচ্ছেন? উনি কি সেই হিসেবে কাজ করছেন? যেমন ধরেন এডিবল অয়েল, হ্যাঁ, এডিবল অয়েলের উপরে কিন্তু উনাদের এখনো কি উনারা এডিবল অয়েলের ব্যাপারে এই যে মানে সয়াবিন অয়েল উনাদের নিজস্ব কোনো উনারা কি স্ট্র্যাটেজিক রিজার্ভ করবেন? ওনারা তো কোনোদিন বলেন নাই। আমি যতদূর জানি যে এইবার রোজার সময় তারা চাঁদাবাজি বন্ধে অনেকটা সফল হয়েছিল, কিন্তু এখনো এই আজকে আমি একটু শুনছিলাম যে কিছুক্ষণ আগে গত 3 দিন ধরে কোনো তেল নাই, এখন সব তেল চলে আসছে। সো আমার বিষয়টা হচ্ছে যে আমি মনে করি যে আগের থেকেই বলতে চাচ্ছিলাম যে আজকে আমি নুরুল কবির সাহেবের একটা পড়ছিলাম, শুনছিলাম, সেখানে উনি বলছেন আলুর ব্যাপারে ইচ্ছা করে সরকার নাকি এমন একটা রুলস করেছে যাতে ওই আলু কোল্ড স্টোরেজে রাখতে না পারে আমাদের কৃষকরা। যেহেতু রাখতে পারে নাই সেই জন্য তাদেরকে বাজারে ছেড়ে দিতে হয়েছে। বাজারে যেহেতু দিতে হয়েছে সেই জন্য তারা খুব কম দামে ছেড়ে দিতে হয়েছে। কিন্তু আপনি যদি একটা অস্বাভাবিক কম দামে কিছু ছেড়ে দেন তাহলে তো পরের বছর কিন্তু আর ওইটার অতটুকু চাষ হবে না, কারণ তারা গতবার এটাতে লাভ করতে পারে নাই। সুতরাং আমার বিষয়টা হচ্ছে যে আমরা খালি যে দেখবো যে বাজারের অবস্থা কি তা না, আমাদেরকে দেখতে হবে এটা কিভাবে হলো, আমাদের আসলে সরবরাহ ব্যবস্থাটাকে শক্তিশালী করা হয়েছে কি না, এবং সে ব্যাপারে উনি কি করবেন সে ব্যাপারে কিন্তু উনি আমাদেরকে কোনো স্বচ্ছ অ্যাকাউন্ট দেন নাই। সুতরাং আমি ঈদের সময় পর্যন্ত ওনাকে যতটা কৃতিত্ব দিচ্ছিলাম আমি এই মুহূর্তে দিতে পারছি না। আমি সরি, আমার কথাটা ঘুরে যাচ্ছে, সেই জন্য আমি আই থট যে আমি এই জায়গায় এইটুকু বলবো। আমি এটাই জিজ্ঞেস করেছিলাম যে মানে আরেকটা মানে একটা মন্ত্রণালয় যখন সফল হয় তখন আরেকটা মন্ত্রণালয় দেওয়া হয়, বাট আমি নিজেও মানে শিওর না যে এই সিন্ডিকেট আপনি যেটা বলেছেন সেটা আমাদের প্রোগ্রামে অনেকেই বলে গেছে যে সিন্ডিকেটের সাথে উনি জড়িত আছেন এবং উনি উপদেষ্টা হওয়াতে, এটা মানুষ বলছে, অতিথিরা বলছে যে উনি উপদেষ্টা হওয়াতে আরো সুবিধা হয়েছে, যে এই যে তেল আটকিয়ে রাখা, দাম বাড়িয়ে আবার তেলটাকে ছাড়া, এগুলোর সাথে উনিও জড়িত, এরকম কেউ কেউ মন্তব্য করেছেন, আমি শিওর না। এটা যদি হয়ে থাকে তাহলে ডক্টর ইউনূসের উচিত বাণিজ্য উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। এই সরকারের উপদেষ্টাদের ব্যাপারে আমরা সবসময় ডক্টর ইউনূসকে একভাবে দেখেছি, আমি এবং আমরা যারা কিন্তু আমাদের উপদেষ্টাদের অনেক সমালোচনা আমরা করেছি। আমরা সেনা প্রধানের সমালোচনা করেছি, আমরা সেনা অফিসারদের সমালোচনা করেছি, আমরা অনেকের সমালোচনা করেছি, এবং আমরা সবসময় বলেছিলাম যে একটা শক্ত গভর্নমেন্ট দরকার। সেই শক্ত গভর্নমেন্ট যে নাই, আমার মনে হয় এটা আমরা সবসময় বলেছি, এবং আমাদের এখনো, আমি তো জানি পররাষ্ট্র বিষয়কে নাই, আমাদের স্বাস্থ্য খাতে নাই, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে যত আমাদের
পুলিশ রাস্তায় জনগণের সাথে এক ধরনের সহযোগিতামূলক এক ধরনের পদ্ধতি তৈরি করে ফেলেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা খুব ভালো জিনিস করেছে। কিন্তু আপনি যেটা শুনলেন, এই যে আমাদের এখানে ওই যে ওবায়দুল সাহেব বললেন, উনার যদি মামলা না নেয়, এখন এই সরকার নাকি বলছে যে এগুলো যাতে আপনি অনলাইনে করতে পারেন। তার মানে আপনি যেহেতু কেস নেন নাই সেই জন্য অপরাধ কমে গেছে, কারণ আপনি কেস না নিলে ওটা তো আর গোনা হচ্ছে না। না, এটা তো হতে পারে না। এটা তো আপনি তো একটা মুনাফিকি করলেন, আপনি তো এটা একটা প্রতারণা করছেন, আপনি ডিসিভ করছেন, চিট করছেন। আপনি তো চিট করতে পারেন না। আমাকে যার অপরাধ হচ্ছে, যার বিরুদ্ধে যে অপরাধের শিকার, তাকে তো আপনার মামলা করতে দিতে হবে। এ বিষয়ে কোনো আপোষ করাই যাবে না, এই বিষয়ে কোনো। সুতরাং আমি এখন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টাও নিজেকে যদি মনে করেন, উনাকে একজন কিছু লোক বলছে 5 বছর থাকেন এবং এই জন্য উনি খুবই, উনারও কিন্তু এটা খুব নিজের প্রতি সন্তুষ্ট হওয়া উচিত না। কারণ সবাই এই মামলা নিতে হবে, আমি মনে করি মামলা নিতে হবে। এবং এখন পর্যন্ত উনারা, এই যে আমরা তখন বলেছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে আমি বলেছিলাম, মুস্তাফিজ বলেছিল যে ওই যে 400 জন অফিসার যারা বঞ্চিত ছিল, আর্মি থেকে যাদেরকে বাইরে ছিল, তাদেরকে আমরা ঢুকাতে বলেছিলাম আর্মিতে, সরি পুলিশে। আমরা বলেছিলাম যে তখন যে ছাত্ররা আছে তাদেরকে ঢুকানো হোক, ছাত্রদেরকে ঢুকানো হোক। সুতরাং ওইটা যদি তখন করা হতো না, 7 মাসে কিন্তু এতদিনে সবকিছু দাঁড়িয়ে যেত পারে, কিন্তু এখনো কিচ্ছু দাঁড়ায়। হ্যাঁ, এবং এই যে এই হিসাবে আমি বলবো যে আমি অবশ্যই এই সরকারের মধ্যে কি দুর্নীতি কমেছে, মানে আমি সরকারের উপদেষ্টাদের লেভেলে বলছি না, সেটা আপনারা হয়তো ভালো জানেন, কিন্তু আমলাতন্ত্র লেভেলে তো দুর্নীতি কমেছে বলে আমি জানি না। সো আমি ওই দিক দিয়ে আমি বলবো যে একদিকে এটা ঠিক যে আমি চাই না যে একটা দুর্নীতিগ্রস্ত পার্টি আমাদের এখানে খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসুক। আপনি জানেন যে ভারত, আমি এখানে একটু সরি একটার পর একটা ঢুকে যাচ্ছি, কিন্তু এই যে ভারত আর বিএনপির ব্যাপারে এই যে বিবিসিতে যেটা আপনার যে প্রোগ্রামটা হয়েছে আর কি, যেটা তারা বিএনপি কে নিয়ে বলেছে, দেখছেন আপনারা যে তারা জামাতকে চায় না, তারা বিএনপি কে চায়। বিএনপি কে 2-3টা শর্তে একমত হতে হবে, অর্থাৎ আপনার ওই যে বেশ কয়েকটা শর্তে একমত হতে হবে। তার মধ্যে আপনার ওই যে বিচ্ছিন্নতাবাদী আছে, তার মধ্যে আপনার জঙ্গি রাষ্ট্রের ব্যাপার আছে, এইসব আছে। কিন্তু আপনি দেখবেন যে ভারত কিন্তু আসলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের পছন্দ করে, কারণ দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা যখন ক্ষমতাসীন থাকে তাদেরকে ব্যবহার করা অনেক সহজ। সেই জন্যই তারা কিন্তু জামাতের মতো পার্টিকে চাইবে না, কারণ জামাতের মানুষকে ধরা কঠিন। হ্যাঁ, মানে তার যদি নারী ঘটিত প্রবলেম না থাকে, তার যদি টাকা ঘটিত প্রবলেম না থাকে, তো তার ধরবে কি করে? সো এই জন্য কিন্তু তারা কিন্তু এই ধরনের লোক চায়, সেকুলার চায়। সো আমি এই জন্য বলতে চাই যে আমরা অবশ্যই এখন এই মুহূর্তে চাচ্ছি যে ডক্টর ইউনূস থাকুক, আমাদের এখানে সুন্দর করে প্রফেশনালি পেশাদারিত্বের সাথে করুক। আমি এটা বলেছি যে হয়তো কিছুদিন সময় বেশি নেই উনি, কারণ উনি যদি থাকেন তাহলে হয়তো আমি মনে করি যে বিদেশিরা যে আসবে, এই তো আগামী মাসে বোধহয় এরাও আসছে, চাইনিজ বাণিজ্য মন্ত্রী আসছে, বিরাট 200 জন ব্যবসায়ী ডেলিগেশন নিয়ে দেখলাম আমি। কিন্তু এখানে বলা হচ্ছে যে সরকার, নির্বাচিত সরকার না থাকলে আসলে কোনো চুক্তি ঠিক মতো হয় না, বিনিয়োগও ঠিক মতো হয় না, এটাও তো অনেকে বলছেন। এটা ঠিক, এবং এটা ঠিক, এবং এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে আমি যেটা বলতে চাচ্ছি এই সময়, এটা আমাদের সেটা হচ্ছে যে আমরা জনগণের হাতে এটা ছেড়ে দিই, যে আসলে কি আমাদের পার্লামেন্টারি সিস্টেম হওয়া উচিত নাকি রাষ্ট্রপতির সিস্টেম হওয়া উচিত। আমরা আগে প্রথমে ওদের উপরে থাকি। যদি রাষ্ট্রপতি সিস্টেম রাজি হয়, আমি তো রাষ্ট্রপতি সিস্টেমের পক্ষে, রাষ্ট্রপতি সিস্টেমে যদি রাজি হয় জনগণ, তাহলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হয়ে যায়, মানে উনি কন্টেস্ট করুক, তারপরে যিনি কন্টেস্টে জিতবে, তারেক রহমান সাহেব যদি জিতবে করুক। এবং তাহলে আমি মনে করি যে ওইভাবে একটা আপনার রাজনৈতিক বৈধতাও হইল। হ্যাঁ, এবং আপনারা আরো একটা করতে পারেন যে আপনারা ডাইরেক্টলি বলতে পারেন যে ডক্টর ইউনূস কি 5 বছর ক্ষমতায় থাকবে কিনা গণভোট দিতে পারেন, কারণ এটা যদি মানুষ যদি গণভোট দেয় তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম? এটা তো জিয়াউর রহমান সাহেবের সময় হচ্ছে। আমাদের এখন পর্যন্ত শ্রেষ্ঠ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান সাহেব নিজেও তো হানা ভোট করেছিলেন প্রথমে, তাতে তো কোনো অসুবিধা হয় নাই। বরং আমি যেটা বলতে চাই যে আমাদের এখানে গণতন্ত্র নিয়ে, আমি গণতন্ত্রের বিপক্ষে নই, কিন্তু গণতন্ত্রের আমাদের অভিজ্ঞতাটা কি, যে যেই দলই ক্ষমতায় আসবে সেই দলের তৃণমূল কর্মীদের জন্য, আপনার তৃণমূল নেতাদের জন্য, মধ্য লেভেলের পর্যায়ের নেতা কর্মীদের জন্য এবং
জাতীয় লেভেলের নেতা কর্মীদের জন্য দুর্নীতি অবারিত করতেই হবে। আপনি এই যতদিন আমরা এই থাকবো, আমাদের এখানকার পলিটিক্যাল কালচারই এটা, এইভাবেই আপনার পশ্চিমবঙ্গ চলে, এইভাবেই ত্রিপুরা চলে, এইভাবেই আপনার আসাম চলে, এইভাবেই বিহার চলে, এইভাবেই ইউপি চলে, এইভাবেই মহারাষ্ট্র চলে, এইভাবেই গুজরাট চলে। সো সেইখান থেকে আমাদের তো একটু বের হওয়ার একটা অন্যরকম চিন্তা বের করা দরকার আছে বলে আমি মনে করি। সেইটা আমরা কিভাবে করব, আমাদের জন্য এটা বের করতে হবে, বের করতেই হবে। আমি এইটা অন্ধের মতো আমি আবার নির্বাচনের ইয়েতে যেতে রাজি না, আমি মনে করি। এবং আরেকটা কথা বলে আমি এখানে শেষ, সরি আমি একটু সময় বেশি নিচ্ছি। আমি আমার জীবনের প্রায় 10টা বছর আমি কাটিয়েছি আমেরিকায়। আমি আমেরিকা সম্পর্কে আমি 80-র দশকে গিয়েছি এবং 90-র দশকে গিয়েছি, হ্যাঁ, এবং 2004-এ বোধহয় লাস্ট টাইম আই ওয়াজ দেয়ার। আমার ইয়েটা হচ্ছে, তাও 20 বছর হয়ে গেছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে গত 40 বছরে প্রতিটা পশ্চিমা গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষ গরিব হয়েছে এবং ধনীরা আরো বড়লোক হয়েছে। আপনি মনে করেন না যে ইউকের গণতন্ত্র বা এই আমেরিকার গণতন্ত্র খুব নিখুঁত গণতন্ত্র, এটা কোনো গণতন্ত্রই না, এখানেও প্রচন্ড করাপশন আছে। সো আমি এখন যেহেতু একবার একটা সুযোগ পেয়েছি আপনার গণতন্ত্রকে ঠিক করার জন্য, তো সেই জন্য তো আমি আমেরিকার যে অভিজ্ঞতা সেটা আমি নিব না, আমি যে ইউকের অভিজ্ঞতা আমি নিব না। আপনি দেখেন ইউকের মধ্যে মানুষজন বলছে যারা লেফটিস্ট বা ইয়ে, যে ইউকে থেকে আসলে কোনো গণতন্ত্রের কোনো আপনার ফল, মানে ভালো ফল সাধারণ মানুষ পায় না। সুতরাং সেই হিসাবে আমাদের চিন্তা করে বের করতে হবে যে আমরা দুর্নীতিকে কি গণতান্ত্রিক হলেই কি আমাদের দুর্নীতিগ্রস্ত হতে হবে, এবং দুর্নীতিগ্রস্ত হলে তো আর আমরা শিক্ষা ইয়ে করতে পারবো না। আপনি দেখেন গত 40 বছরে যেটা শ্রেষ্ঠ সরকার, সেই শ্রেষ্ঠ সরকার কিন্তু গণতান্ত্রিক না, সেটা হচ্ছে চীনের সরকার। তো আমি এখানে এই জন্য এটা বলছি না, আবার গণতন্ত্রের বিপক্ষে বলছি না, গণতন্ত্রটাকে আমাদের দুর্নীতির থেকে আলাদা করা দরকার। কিভাবে করা যাবে এটা আমাদের চিন্তার ব্যাপার আছে, সেটার জন্য আবার আলিয়াস সাহেব ইজ নট দ্য রাইট পারসন, এটা সেটার জন্য ইজ নট দ্য রাইট। এটা প্রফেসর সাহেব প্রফেসরগিরি করলে হয় না, এটা হার্ড লাইন অভিজ্ঞতার ব্যাপার। তারেক রহমান সাহেবের উচিত, তারেক রহমান সাহেব দেশে ফেরত আসে না কেন, এটা নিয়ে আমি কোয়েশ্চেন অনেকেই করে। এখন আমি যেগুলো গুজব শুনেছি তার মধ্যে একটা গুজব হচ্ছে যে উনাকে রয় নাকি আসতে মানা করে, আমি জানি না এটা কতটুকু সত্যি, আমি জানি না। এবং উনি নাকি মনে করেন যে উনার নিরাপত্তা এখানে বিঘ্নিত হইতে পারে, এটাও কতটুকু সত্যি আমি জানি না। কিন্তু উনার বিরুদ্ধে যত মামলা ছিল প্রায় সবই উঠিয়ে নেওয়া হয়েছে, কোনো তো মামলা নাই, তাহলে উনি আসেন না কেন? আমার কথা হচ্ছে যে তারেক রহমান সাহেবের জন্য সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে যে উনি নিজেই যাতে নির্বাচন থেকে পিছিয়ে যান। কেন? কারণ এখন যদি নির্বাচনে উনি যান এবং ধরে নেন যে উনি যেভাবে পারলেন ওনারা ফোর্স করতে পারলেন, বাধ্য করতে পারলেন এবং নির্বাচনে গেলেন, যেই মুহূর্তে উনি নির্বাচনে যাবেন সাথে সাথে ওনাকে কিন্তু ভারতের কৃতদাস হয়ে যেতে হবে, একদম কৃতদাস হয়ে যেতে হবে। সুতরাং আমি মনে করছি যে সেটা যদি উনি না হতে চান, উনি যদি সত্যিকার অর্থে একজন ক্ষমতাবান প্রধানমন্ত্রী হতে চান, তাহলে উনার যদি রাজনৈতিক প্রজ্ঞায় যেটা করা দরকার সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে দিয়ে উনি ভারতকে নিউট্রালাইজ করেন। কারণ ভারতের সাথে তো এখনো একটা যুদ্ধ, মানে ডিপ্লোম্যাটিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ তো এই সরকার চালিয়ে যাচ্ছে। তো তাহলে আপনি যদি এমন একটা ব্যবস্থা করতে পারেন যে ইউনূস সাহেব বা ইউনূস সাহেবের সরকার এবং ইউনূস সাহেব এবং তার সরকার যদি ভারতকে এখানে নিউট্রালাইজ করে বা যদি দুর্বল করে ফেলে, তখন আপনি আসেন। আমার মনে হয় যে, এবং এখন যদি উনি আসেন তাহলে ভারত উনাকে দিয়ে এমন কাজ করাবে যে উনি জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি হারাবেন আর জীবনে কোনোদিন উনি ব্যাক করতে পারবেন না। সো আমি এটা হচ্ছে যে বিএনপি আগামীকালকে যেহেতু ডক্টর ইউনূসের সাথে, আমি আমাদের কথা কে শুনে, বাট আমি আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। থ্যাংক ইউ।